ভালোবাসা। নারী আমার মা, নারী কন্যা, নারী আমার বোন, নারী ভালোবাসা। নারী ছাড়া বিশ্ব রবে ভরায় আগাছা, নারী ছাড়া বিশ্ব রবে ভরায় আগাছা, ভরায় আগাছা। বিশ্বে যত কর্ম মহান সবখানেতে আছে নারীর অবদান। বিশ্বে যত কর্ম মহান সবখানেতে আছে নারীর অবদান। নারী যত এগিয়ে যাবে, এগিয়ে যাবে, ততই বাড়বে বিশ্বের মান, বাড়বে বিশ্বের মান। নারী যত এগিয়ে যাবে, এগিয়ে যাবে, ততই বাড়বে বিশ্বের মান, বাড়বে বিশ্বের মান। নমস্কার। শুধু ভারতবর্ষে না, পশ্চিমবাংলায় না, সারা পৃথিবীতে মেয়েদের পজিশন অনেক নিচে। সব ব্যাপারে অর্থনৈতিক ইত্যাদি, মান সম্মান, স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি সব, ইকোনমিক সব নিয়েই মানে মেয়েরা অনেক নিচে এবং অত্যাচারিত এক কথা বলা যায়। তবে এটার কি আর সমাধান পুরুষতন্ত্র আর নারীবাদ এই দুয়ের বাদ প্রতিবাদে হবে? হবে না। তাই নিয়ে কড়া কঠোর কোনো বই লিখলেও হবে না, বিতর্ক বাঁধলেও হবে না, তর্ক বিতর্কেও হবে না। তার দ্বারা আসল মানে সমস্যার সমাধান হবে না। তাহলে কি হবে? সমাজ দার্শনিক, সমাজতত্ত্ববিদরা তো অনেক কিছুই সলিউশন দিয়ে গেছেন। মূল কথাটাই হচ্ছে যে সমস্ত মানুষকে আদর্শ হতে হবে। নারী পুরুষ দুজন, তো দুজনকে আদর্শ হতে হবে। আদর্শ তৈরি হলেই পরিবার আদর্শ হবে, ছেলেমেয়েরা ঠিকমতো মানুষ হয়ে উঠবে, এবং সেটা হলেই পরিবারগুলো তো সমাজেরই কোষ এক একটা। আমাদের দেহ যেমন ধ্বংস হয়ে যাবে কোষ যদি ধ্বংস হতে শুরু করে, সুতরাং পরিবার ঠিক না থাকলে সমাজ, দেশ কিছুই সুন্দর হবে না, গড়ে উঠবে না। এইটা আর কি সমস্যা। তাহলে আমরা সেই জন্যই সমন্বয় করে বলি যে সমস্ত নারী পুরুষ যদি আদর্শ হয়, তারা আদর্শ পরিবার, সমাজ সব গড়ে তুলবে, শিশুরাও প্রকৃত মানুষ হবে। কিন্তু তাহলেও অনেক প্রশ্ন থেকে যায়, কেননা নারীদের প্রকৃতিগতভাবে এমন কিছু দায়িত্ব, বাড়তি ঝামেলা তাদের কাঁধে নিতে হয়, সেটার ভাগ হয়তো পুরুষরা নিতে পারবে না অবশ্যই। আর পুরুষতন্ত্রী এটাই তো মানে পৃথিবীতে বেশি, সেই জন্য মেয়েদের প্রতি যে সহানুভূতি বা একটা কেয়ারিং শেয়ারিং এই জিনিসটা তো ভীষণ কম। সেই জন্য আবার প্রশ্ন আসছে যে পুরুষদেরও বিবাহ বা পরিবার গঠনের আগে যথাযথ শিক্ষা, সুশিক্ষা, প্রশিক্ষণ দরকার। এটা শুনতে হয়তো খারাপ লাগবে, শুধু মেয়েদেরই বলা হবে কেন যে এই করতে হবে, এই করতে হবে, পরের বাড়ি গিয়ে এইভাবে দায়িত্ব করতে হবে, তাদেরও এটা করতে হবে। সুতরাং সমন্বয় করেই আবার বলতে হয়, সেই মেয়েদের যেহেতু প্রকৃতিগতভাবে অনেক দায়িত্ব, তাদের সমস্ত ঝামেলা কাঁধে নিয়ে অনেক দুর্ভোগের মধ্যে যেতে হয়। হয়তো সহযোগিতা এসব কিছুই পায় না, তার মানে হচ্ছে অত্যাচারিত বা যেটা ডোমেস্টিক ভায়োলেন্স এইসব দেখা দেয়, অনেক অসুবিধা হয়। মেয়েদের ফলে অনেক আইন আছে, তবুও সেসব কিছুই ঠিক কার্যকরী হয় না। মেয়েদেরও যে দোষ থাকে না, থাকে না তা আমি বলছি না, কিন্তু ওই অতিরিক্ত দায়িত্বের জন্য অনেক মায়েরাই এখনো আছেন যারা মানে অসহায়, সহযোগিতা পান না, সাহায্য পান না, কিন্তু নিজেই সব কিছু গড়ে তুলতে হয়তো অকাল মৃত্যু এসে যায়, এমন অবস্থাও হয়। তাতে শিশুদেরই ক্ষতি, সংসারেরই ক্ষতি। সুতরাং এইভাবে আর কি হলে হবে না। আমাদের সেই আবার কথাতেই আসছে যে শুধু মেয়েদের সুশিক্ষা হলেই হবে না, পুরুষদেরও অবশ্যই প্রশিক্ষণ, সুশিক্ষা দরকার। আর ওই আদর্শ মানুষ হতে হবে সবাইকে, তবেই পরিবারগুলো সুন্দর করে গড়ে উঠবে। সুতরাং পরিবার গড়ে উঠলেই সব কিছু সুন্দর হবে, এই ব্যাপার আর কি দাঁড়াচ্ছে। সুতরাং মেয়েদের
যে শেষ পর্যন্ত সে এই দুরবস্থা বা একপেশে অসুবিধা সমস্যার মধ্যে থাকতে হচ্ছে, এটার থেকে বোধহয় মুক্তি নেই দেখা যাচ্ছে। সুতরাং ওই একমাত্র সেই আবার ঘুরে ফিরে আসছে যে আমাদের নতুন করে সব কিছু শিক্ষা দীক্ষা সব কিছু আবার নতুন করে গড়ে তোলা দরকার নতুনভাবে। কেননা বিবাহ মাধ্যমে যে পরিবার তৈরি হয়, নির্বাচিত হয় সে দুটি নারী পুরুষ, সেটা সব কিছু নিখুঁতভাবে হলে তবেই সম্ভব। এবং সব মানুষ তো আদর্শ হয়ে উঠছে না, সুতরাং সব পরিবারও ঠিকমতো গড়ে উঠছে না। মাঝখান থেকে এই সমস্যার ক্ষেত্রে এই সমস্যার সমাধান কী হবে তার ঠিক নেই, বলা মুশকিল। মেয়েদের যতদিন কষ্ট করবার কষ্ট করে যেতে হবে। ও মেয়ে, তুই নিজের পায়ে দাঁড়া, বাঁচতে শেখ অবলম্বন ছাড়া। মানিস না হার, এগিয়ে শুধু চল, পথ হারাদের বাঁচার গল্প বল। মিথ্যেস্তকে ভুলিস না তুই আর, রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার। বাঁচার লড়াই এবার তোর একার, এসেছে সময় নিজেই চলতে শেখার। ও মেয়ে, তুই নয়কো পরজীবী, বন্যী শিখা তুই তো দশভুজা। দারুণ স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শির দাঁড়াটা সোজা। ও মেয়ে, তুই শক্ত পায়ে দাঁড়া, বাঁচতে শেখ অবলম্বন ছাড়া। সমাজবিধির গণ্ডি করে পার, ছুটতে শেখ মানিস না রে হার। ভারতবর্ষের দিক থেকে আমাদের ইন্ডিয়ান কালচার, আমাদের বেদ উপনিষদ মুনি ঋষিদের দেশ, আমাদের চতুরাশ্রমের দেশ, এই সমস্ত দিক থেকে বিবেচনা করতে গেলে গৃহস্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর সব আশ্রমগুলোই তার পুষ্ট হচ্ছে। সুতরাং সেখানে এই যে মেয়েরা, যেটা বলছিলাম যে হ্যাঁ এই লিভ টুগেদার এই যে সমস্যাটা আছে, এটা তো আসার কথা না। কেননা বহু মানুষের একদম সভ্যতার শুরু থেকে মানুষ তো আগে সমাজবদ্ধ ছিল না, পশুর মতোই ছিল, কাঁচা মাংস খেত, জঙ্গলে বাস করত। কিন্তু ধীরে ধীরে যখন আগুন জ্বালাতে শিখলো, তারপর তো তাম্রযুগ, প্রস্তর যুগ সব তার আগে এসছে। এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, তার ফলে কি হলো, তার ফলে মানুষ এত সভ্য হয়ে উঠলো, তার তখন বুঝতে পারলো যে এরকমভাবে থাকলে পশুদের মতোই হবে, কিন্তু মানুষ একটু উন্নত পশুর থেকে। তার একটা চেতনা, চিন্তা এগুলো রয়েছে, বিবেক বিবেচনা এগুলো আছে, ইচ্ছে করলে সেগুলো তৈরি করতে পারে নিজেদের। শিক্ষা এসব তো তখন ছিল না, নিজেদের তৈরি করা ব্যাপারটা শিক্ষাই বলবো, সেটা ইচ্ছে করলেই করা যায়। তা সেইভাবে আর কি মানুষ ভাবতে শিখলো। সেই জন্য সোসাইটি তৈরি হওয়ার পরেই মানুষ ভাবলো এই যে যথেচ্ছাচার, তখন কি ছিল, কোনো যেহেতু সমাজ ছিল না, তখন নারী পুরুষের দেখা সাক্ষাৎ সম্পর্ক সব ইচ্ছে মতো হতো, কোনো ছিল না, ওই কুকুর বেড়ালের মতোই। সুতরাং তাতে কি হলো, তাতে মানুষের যে বিকাশ, মানুষের যে উন্নয়ন, সেটা অসম্ভব। সুতরাং সেই যে বিবাহ যে একটা অনুষ্ঠান পবিত্র, কিসের, এই সমাজের পরিবার গঠনের জন্য, সমাজের যে ভিত্তি পরিবার গঠনের জন্য সেটা দরকার। কিন্তু সেই বিবাহ যে পবিত্র অনুষ্ঠানটা, সেটাকেও ভেঙে দেওয়া হলো। সভ্যতার এতে মানুষ ভাবলো যে না, এইভাবে বন্ধনের দরকার নেই, লিভ টুগেদার ইচ্ছে মতো ঘুরুক, তারপরে যদি প্রয়োজন হয় তখন রেজিস্ট্রেশন করে নেয়, এইরকমই তো করছে দেখছি আজকাল। কিন্তু এইটাও ঠিক না, এগুলো উচ্ছৃঙ্খলতার শুরু। এইসব বলতে গেলে সেই আমাদের ঠাকুর, সারদামা এসবের কথা এসে যাবে, গৃহস্থের যারা পথিকৃৎ সুন্দর আদর্শ দেখিয়ে গেছেন। সুতরাং এই যে লিভ টুগেদার, এটা তো আমি সোশ্যাল ফিলসফির মানুষ হিসেবে বা বিবাহ পরিবার নিয়ে আমি অত গবেষণামূলক তথ্য লিখলাম, বই প্রকাশ পেলাম, এই করে এইটা আমি কখনোই মেনে নিতে পারছি না। সমাজ তৈরি করলো মানে বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে সিলেকশন হলো নারী পুরুষ, তারা পরিবার তৈরি করলো, নতুন পরিবার তৈরি হলো, এইভাবেই তো দিনের পর দিন চলছে। এবং নতুন কি সুন্দর, মানে এই জিনিসটা শৃঙ্খলটা অদ্ভুত সুন্দর এবং খুব আইডিয়াল আদর্শ এবং খুব সায়েন্টিফিক। কেননা একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের বিবাহ বন্ধন হচ্ছে এবং পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে আত্মীয় পরিজন সবাই স্বীকৃতি, অনেক কিছু যাচাই করে তারপর করছে। যদি দুর্ভাগ্য হয় সেটা আলাদা কথা,
সেটা অনেক সময় ঠকবাজতে গাড়ির জন্য এটা হচ্ছে। সুতরাং সেইভাবে যখন করা হচ্ছে তাতে তো সেই বিবাহ ব্যবস্থাটা ভেঙে দেওয়া এটা ঠিক না। যদি না মনের মতো হয় তাহলে তো ডিভোর্স বিচ্ছেদের ব্যাপারও আছে, তারও আইন তৈরি হয়েছে, সেটা করা যেতে পারে এবং দরকার হলে সেটা করবে। সেটা একবারেই যখন অসহ্য, যখন মানে ভায়োলেন্স বা অন্যায়, এক পক্ষ অত্যাচারিত, সে তখন তো ইজিলি করা যাবে। কিন্তু তার আগে এই যে লিভ টুগেদার করে দেখা পরীক্ষা করা বা এর করে তাদের সন্তান এরও মানে পরিবারটা ভাঙার দিকেই এগিয়ে যায়। তাতেও যে হচ্ছে তা না, লিভ টুগেদার করতে করতেও অনেক সময় হচ্ছে না। আবার লাভ ম্যারেজ করে সম্পর্ক তৈরি হলেও, বিয়ে হলেও সেটাও ভেঙে যাচ্ছে। সুতরাং এগুলো সব মানুষের মধ্যেই গলদ। সমাজের শিক্ষা, সমাজের আদর্শ, ঐতিহ্য, সনাতনী কিছুই রক্ষা করছে না, সেই ইচ্ছে মতো চলতে চাইছে। সেই জন্যই তো এই লিভ টুগেদার ব্যাপারটা এসে গেল। কিন্তু এতে কি খুব ভালো কিছু হয়েছে? না। সংসারের একটা পবিত্রভাবে তৈরি হবে, তারপরে সন্তান আসবে, সেই সন্তানকে কেন্দ্র করে আবার উভয়ের যে হৃদ্যতা, কেয়ারিং, শেয়ারিং, ভালোবাসা, প্রেম, এগুলো গাঢ় হবে। তার মধ্যেই সেই পরিবার, আবার একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের যে আত্মীয়তা, তার জন্য নিরাপত্তা আসবে। কিন্তু এইভাবে যদি প্রথম থেকেই ভাঙা গড়তে চাই না, ভাঙবো, এরকম একটা টেন্ডেন্সি মানুষের মতো উন্নত জীবের মধ্যে, প্রাণীর মধ্যে হয়, তাহলে আর কিছু বলার নেই। নারীরা তো সংসার ভাঙতে চায় না, কষ্ট করেও। আমি অনেক শিক্ষিতা নারীর বাস্তব গল্প জানি, আমার ওমেন স্টাডিজেও তাদের কথা লিখেছি, যে সহজে সংসার ভাঙতে চায় না, উচ্চ শিক্ষিতা, উচ্চ বংশজাত, কিন্তু তবুও স্বামী হয়তো অপদার্থ, একেবারেই নেশাযুক্ত, চরিত্রহীন, কিন্তু তাকে নিয়েই কাটিয়ে দিয়েছেন এবং কাটানোর জন্য ছেলে মেয়েকে কি কষ্ট করে মানুষ করেছেন। এই আমাদের কলকাতা শহরেই আমি সব পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে সব শুনে দেখেছি, তাদের কথা লিখেছি। সে কি হলো না, সেটা করতে গিয়ে ওই মেয়েটির যে ধ্বংস জীবনের তো এগিয়ে এলো না, সারা জীবন কষ্ট করে তাদের মানুষ করে তারা অনেক বড় হলো। এই যে স্যাক্রিফাইস মা করলো, মায়ের জীবন নিজের জীবনকে শেষ করে দিয়ে তার জন্য ছেলেমেয়েরা পরে দাঁড়ালো, কিন্তু সেই যে তার স্বামীর বা বাবার চৈতন্য একদম নিঃশেষ হয়ে গেল। তখন আর চৈতন্য এসেই কি, আর না হলেই বা কি। সুতরাং এইভাবে অনেক মেয়েরাও আবার সত্যিকার নিরাপত্তা সব রক্ষা করতে গিয়ে সংসার ভাঙে না, এইভাবেই জীবন কাটিয়ে দেয়। তারা সব আশ্চর্য মেয়ে, তারা মানে সত্যিকার একবারে অলৌকিক নারী আমি মনে করি। সেই সব আশ্চর্য মেয়ে মা কম নেই আমাদের দেশে, অনেক আছে। আমরা কজনের খবর জানি? তারাই সত্যিকার মা দুর্গার শক্তির প্রতিনিধি। শিক্ষার মধ্যেও কিছু ত্রুটি ছিল বই কি, কেননা আদর্শ ফ্যামিলিতে সেরকম বংশে সেরকম মা বাবা আদর্শ এরকম ঘটনা হয় না, তাদেরও কিছু ত্রুটি থেকে যায়। সব কিছুই আমাদের শিক্ষক, পরিবার, আবার যখন জীবন শুরু হচ্ছে শিশুদের, পরিবারে মা বাবা, তারপরে শিক্ষক, পাড়া প্রতিবেশী, কতজন আছে সমাজের মানুষ, সবাই যদি ঠিক ঠিক চলে আর মা বাবাও যদি ঠিক ঠিক চলে তাদের, তাহলে কেন হবে? মা বাবা এখনকার তো মা বাবারা অনেক সময় বলে যে ছেলেমেয়েরা অবাধ্য হচ্ছে, এই মোবাইল দেখছে, এই কথা শুনছে না, এই কেরিয়ার নিয়ে ব্যস্ত, কিন্তু সেটারও তো অনেক কারণ আছে। তারাও তো বিপর্যস্ত হয়ে যাচ্ছে বাস্তবের পরিস্থিতিতে, সেই জন্য এটা ঘটে। সুতরাং যদি বড়রা সঠিকভাবে চলে, আদর্শের পথে চলে, সেই পথটাই তো দেখতে পাবে ছোটরা। বড়রা পড়া দেখছে ছোটবেলা থেকে, হ্যাঁ, অন্য কিছু বাজে কিছু দেখছে না, তাহলে ছোটরাও বইকে বন্ধ করে বই পড়া শিখবে। আর বড়দের মানে আমি অনেক সময় বই উদ্বোধনে বারবার বলেছি, ওই জন্য শিক্ষক এবং অভিভাবকদের আমি অনুরোধ করেছি যে আপনারা কিন্তু ছোটবেলা থেকেই শিক্ষার্থী ছেলে মেয়েদের বই পড়ার মানে সদভ্যাসটা করাবেন এবং ব্যবস্থা করবেন বই পড়ার। তাছাড়াও আমি অনেক সময় বলেছি যে এই যে আমাদের এখন হচ্ছে বড় আকর্ষণীয় মিডিয়া হচ্ছে দূরদর্শনে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম করা যায়, কিন্তু সব কি করা হচ্ছে? হয়তো হিন্দিতে দু একটা হচ্ছে, বাংলাতে অভাব আছে এরকম। কিন্তু সেই যে সুন্দর বই, ভালো পাঠের অনুষ্ঠান, তার সেই অনুষ্ঠান আসর বা প্রশ্নোত্তর তার সঙ্গে, এগুলো করলেও হয়।
শুধু যে বই এলো বা গার্জেনরা বই নিয়ে গেল বইমেলা থেকে বা দোকান থেকে কিনে নিয়ে গিয়ে শুধু এই হলেই হবে না। পারস্পরিক যে বড়রাও বই পড়ছে, ছোটরাও তাই দেখে বইকে বন্ধু করছে, বাড়িতেও সব আদর কায়দা, শিক্ষা, নৈতিক যে আচার ব্যবহার সব কিছু ঠিক থাকছে, তার ফলেই তো হবে সেই শিশু সত্যিকার মানুষ হয়ে গড়ে উঠবে। সুতরাং বুঝতেই পারছি আমরা যে দোষ অনেকেরই আছে, নির্দোষ হয়ে যে চলা, শিশুদের পথ দেখানো, সেইটার অভাব আছে, যার জন্য এই যে বৃদ্ধাশ্রম হচ্ছে। তারপরে মানুষ এই জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেল না, আমাদের সভ্যতার এতে জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেল স্বার্থ রক্ষার জন্য, সংকীর্ণভাবে নিজেরা হয়তো আরও ভালো থাকবে এইরকম একটা স্বার্থ গোছাতে গিয়ে এই জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়ার ফলে যে আকর্ষণ, যে বন্ডিং আমি বলছিলাম, একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবার যেতে গিয়ে নিরাপত্তা আসছে, হৃদ্যতা আসছে। হৃদ্যতা এলেই আদান প্রদান থাকলেই নিরাপত্তাও থাকবে, কিন্তু সেই আদান প্রদান এটাই থাকছে না। অনেক ফ্যামিলিতে এমনও আছে যে পরের বাড়িতে তো মেয়েদের যেতে হয়, ওই একেবারেই গেল, তাকে বাপের বাড়ি আর যেতে দেওয়া হবে না। এসব নিয়ে কত কথা বলবো, অনেক বিতর্ক ঘটনা সব চলে আসবে। সুতরাং এই সমস্যাটা সর্বক্ষেত্রেই আছে, উভয় দিকেই আছে, এবং করার চেষ্টা করলে অনেক কিছুই করা যায়, কিন্তু মানুষ তো কতটুকু এগোচ্ছে, কতটুকু পারছে। সমাজ দার্শনিক, সমাজতত্ত্ববিদরা, দার্শনিকরাও তো অনেক কিছু বলে যাচ্ছেন যে এই করলে ওই হবে, ওই করলে। আমি যেমন নারী নিয়েও বই লিখেছি যে ওই ফ্যামিলি, যে ফ্যামিলি কোষ সমাজের, তাহলে নারী পুরুষ যদি আদর্শ হয় তাহলে আদর্শ পরিবার তৈরি হবে, তখন আদর্শ সমাজ, দেশও গড়ে উঠবে। সুতরাং এইভাবে আমাদের দেখলে বা চললে নিশ্চয়ই ভালো কিছু হবে। এই যে বৃদ্ধাশ্রম গড়ে ওঠার অন্তরালে এইসব কারণও আছে, নিজেদেরও দোষ আছে, আর ওই জয়েন্ট ফ্যামিলি ভাঙার ফলে আর স্বার্থপর হয়ে যাচ্ছে, ভীষণ আত্মকেন্দ্রিক। আর অনেক সময় একটি শিশু অনেক ফ্যামিলিতে, তারা তো আত্মকেন্দ্রিক বা স্বার্থপর, বা শুধু নিজেরটাই বুঝবে, কাউকে দেবে না, কাউকে দিয়ে ভাগ করে খাবে না। আমাদের তো উপনিষদ, বেদ বেদান্তের তো মূল কথাই তাই, যে কোথাও বিভেদ থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঐক্য, সাম্য, সবাই মিলেমিশে থাকবো। হ্যাঁ, ঈশোপনিষদ প্রথম উপনিষদ, সেখানেই বলা হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ। তাহলে এই কিছু দিয়ে আমাদের ভাগ করে নিতে হবে। আমি রোজগার করছি মানে আমি সব ভোগ করবো, এটা না, এ কত বড় একটা আদর্শ। আর সব কিছু দান ধ্যান, এই সব কিছু শ্রদ্ধার সঙ্গে করতে হবে, বিবেচনা করে চলতে হবে। সেইগুলো ফিলান্থ্রফি, দান ধ্যান, ত্যাগ, এগুলো যে এগুলো অনেক হিসেব করে চলতে হবে, সেগুলো আমাদের উপনিষদে বলা আছে। শ্রদ্ধা দানও, কিন্তু বিবেচনা করেও দিতে হবে, যাকে তাকে দান না, যাকে তাকে সাহায্য না। এইভাবে অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের যখন যেটা ডিউটির মধ্যে রয়েছে, যেমন আমি শিক্ষকের ডিউটি করছি ক্লাসে, শুধু পাঠদান মানে তো শুধু তথ্য দেওয়া না, ছেলে মেয়েদের বিস্তারিত চিন্তাধারা, চরিত্র, ব্যক্তিত্ব, সৎ গুণ সব তৈরি করা, সাহস, তারা যেন ওই যে বললাম সাম্য, ঐক্য, সব কিছু নিয়ে বিচ্ছেদ, বিভেদহীন, দেশ, হিংসা সব কিছু বাদ দিয়ে সবাই মিলেমিশে একটা সমাজবদ্ধতা, যে সমাজের যেটা মূল ভিত, মূল নিরাপত্তা, সেইটার মধ্যে যাওয়া। কিন্তু সেটা তো ঠিকমতো হচ্ছে না। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগধাত্রী, নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজে তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার
সবই হবে অচল। জ্ঞান দানের ক্ষেত্রেও তাই বিরাট জ্ঞান চর্চা, না হলে একটা স্কুলেও লিমিটেশনের মধ্যে হলেও স্কুলেই তো প্রধান চরিত্র তৈরি হয় ছেলেমেয়েদের। সুতরাং সেই যে স্কুলে যখন আমি শিক্ষকতা করছি তখন আমার বিরাট দায়িত্ব, একদম মাতার মতো স্নেহ, আমি মহিলা বলে মাতার মতো স্নেহ আদরে স্নেহ দিয়ে তাদের আন্তরিকতা দিয়ে করতে হবে। শিক্ষক মানে যে হম্বিতম্বি বা মারবে ধরবে, তাদের শাসন করবে, নানা রকম বাজে কথা বলবে, এটা ঠিক না। আজকাল মার উঠে গেছে ঠিকই, কিন্তু আগেরকালে একটু মার, একটু শাসন, অল্প একটু, তাতেও কিন্তু অনেক ছেলেমেয়েরা বিশাল হয়েছে। আমি কালাম সাহেবের জীবনেও দেখলাম, উনি বলছেন যে ওই অন্য ক্লাসে ঢুকে পড়েছিলেন একজন স্যারের, তা উনি একদম ঘাট ধরে বেশ থাপ্পড় দিয়েছিলেন। তা পরে আর কি এক সময় ম্যাথমেটিক্স 100 মধ্যে 100 পেলেন, তখন উনি ওই লাইনে যে প্রার্থনার লাইনে ঘোষণা করলেন যে এই মারেরও বকুনিরও প্রয়োজন আছে। এই ছেলেই, আমি বলেছিলাম যে এই ছেলে একদিন আমাদের স্কুলের গর্ব, দেশের গর্ব হয়ে উঠবে। এখন তো তাই হতে যাচ্ছে। আধুনিকতা মানে অনেক ক্ষেত্রে দেখছি আমি উচ্ছৃঙ্খলতা, মানে কি বলবো, ব্যভিচার। ওই যে একটা যেমন দেখা গেল যে লিভিং টুগেদার, হ্যাঁ, বিবাহটাকেই অস্বীকার করা হলো। লিভিং টুগেদার সিস্টেমটা যে আমাদের সমাজে এত ইতিহাসের বিবর্তনের মধ্যে দিয়ে সভ্যতার পরে এটা তৈরি হয়েছিল, সেটাকেই ভেঙে দেওয়া হলো। সুতরাং এই যে উচ্ছৃঙ্খলতা, ব্যভিচার, এগুলোকে আমি অনুমোদন করি না। আমার সনাতনী এই ধর্মকে ঘোড়া বলতে পারবো না। আমাদের বেদ, উপনিষদ, চতুরাশ্রম প্রত্যেকটার মধ্যে বিজ্ঞান আছে। সেই যে তপবনে গুরুর কাছে শিক্ষা, সেটার মধ্যেও বিরাট বিজ্ঞান। কত শিক্ষা হতো, কত পরিশ্রম করার হ্যাবিটও হতো। বাড়িতে যে আদরে রাজার ছেলেকেও যেতে হতো সেই আশ্রমে, গুরুর আশ্রমে। সেখানে কাঠ কাটা থেকে শুরু করে, জল আনা থেকে শুরু করে, গুরুমাকে সাহায্য করা, গুরুদেবের সেবা করা, গুরুমাকে দেখা, সব কিছু করতে হতো। সুতরাং সেইগুলো তো রাজরা বলে যে থাকবে, সে বিরাট ভোগের মধ্যে থাকবে তা না। আমাদের যে শিক্ষা, আমাদের যে আশ্রমিক, আমাদের যে কালচার, এগুলোই সত্যি খুব বিজ্ঞানসম্মত এবং অত্যন্ত আদর্শসম্মত। মুনি ঋষিদের কথা, তাদের যে নির্দেশনা, তাদের যে এই যে তপবনের সিস্টেম, এইগুলো কিন্তু মিথ্যা না। এই থেকেই তো রাজারাও তাদের ছেলেদের পাঠাতেন সেই আশ্রমে, কেননা সত্যিকার শিক্ষা সেখানে হবে। যৌথ পরিবারে যত না সমস্যা ছিল, তাতে কিছু সমস্যা ছিল, যেমন যে নিরীহ, যে বেশি খাটবে, যে কাজ করবে, যে স্বার্থপর না, হিংসা নেই, সে আবার মানে অত্যাচারিত হয়েছে। আমি নিজের ফ্যামিলিতে আমি জানি, মানে আমার মাই বলেছিলেন জয়েন্ট ফ্যামিলি, কেননা অন্য পক্ষ যারা রয়েছে তারা তার উপরে অত্যাচার করেছে, তারা আরাম করেছে। সুতরাং ওইভাবে কিছু বলি হয়েছে, এইভাবেই হয়তো যৌথ পরিবার ভেঙেছে নিজের স্বার্থ, নিজেদের সুখ দেখতে গিয়ে। কিন্তু সেটা তো ঠিক না। তবে এ কথাও ঠিক, মেয়েরাই পারলে ধরে রাখতে পারে, কিন্তু কিছু মেয়ে ধ্বংস হয়েছে ওইভাবে। সত্যি এখন ওই যে একক ফ্যামিলি হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় একদম অ্যাটমের মতো, হ্যাঁ, সেখানে গিয়েও সেই সমস্যা আসছে। প্রেম করে বিয়ে করলেও সেই সমস্যা হচ্ছে। সুতরাং সেইভাবে দেখা যাচ্ছে যে এখানেও আবার সেই বৃদ্ধা বা একজন বৃদ্ধা, তাকেও আবার বৃদ্ধাশ্রমে পাঠাতে হচ্ছে। এইটা তো মানে সমাজের পতন ছাড়া আর কি বলবো। যে যেভাবেই থাকুক, ফ্ল্যাটের মধ্যে যদি থাকে, দুটো ঘর বারান্দায়, তার মধ্যেও ইচ্ছে করলে থাকা যায়। বলে না তেঁতুল পাতায় নজন, ইচ্ছে থাকলে, সৎ ইচ্ছা থাকলে, মানে সেবার মনোভাব, সততার মনোভাব, আদর্শের ভিত, এগুলো ঠিক থাকলে, কর্তব্য জ্ঞান, দায়িত্ব জ্ঞান, এগুলো ঠিক থাকলে এই যুগের ছেলেমেয়েরাও সেটা নিশ্চয়ই করবে। কিন্তু কোথা থেকে যে কি সব জয়েন্ট ফ্যামিলি তো ভাঙলোই অনেক কারণে এবং ধ্বংস হলো। আবার একক যে ফ্যামিলি, কেন্দ্রীয় একদম কি বলবো, একদম মানে এক সন্তান মা বাবা, তার মধ্যেও আবার বিচ্ছেদ এসে গেলে গোটা পরিবারটাই ভেঙে গেল। এইভাবে শুধু ভাঙার ব্যাপার। আর ওই বৃদ্ধাশ্রমের উৎপত্তি, বৃদ্ধাশ্রমের ব্যাপারটা আসছে, পাড়ায় বৃদ্ধাশ্রম। এখন উপায় ছিল না, অনেকে বিনা পয়সা বৃদ্ধাশ্রমও খুলেছে, অনেকে সেবার মনোভাব নিয়েও আছে, কিছু ইনকামও করছে। কিন্তু আমি দেখলাম যে অনেক বৃদ্ধাশ্রম বিনা পয়সাও রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, স্টেশনে বসে দিয়ে চলে গেছে, এমনি দূর করে তাড়াতে পারেনি, ওই বসে আসছি, এইভাবে করেছে।
এরকমও তো সব ফ্যাক্ট, পেপার টেপারে দেখি তো হচ্ছে। সুতরাং এইভাবে যে ক্রমশ যেন ধ্বংসের দিকে যাচ্ছে, এই যে মেয়েদের যে ঐতিহ্য, মেয়েরা তাদের ডিউটি যদি ফাঁকি দেয় হবে, সেটাও কিছুটা হচ্ছে। তা নাহলে মেয়েরাই তো এই বাঁধনটা যে রক্ষা করে তারাই। সুতরাং মেয়েরা গৃহিণী গৃহমুচ্ছতে যে বলা হয় একদিক থেকে কিন্তু সত্যি, কেননা পুরুষতন্ত্র থাকলেও মেয়েদের হাতেই কিন্তু রান্নাঘর, রান্নাবান্না, ভাড়া সব, ছেলে মেয়েদের শিক্ষা প্রথম যে ফার্স্ট টিচার মাই। সুতরাং এটা এখন তো আবার মেয়েরা শিক্ষিত, চাকরি করেও সব দিকই মেনটেন করছে। সুতরাং তাদের তো অনেক কিছুই করতে পারে, সেটাও ডিউটি ঠিক মতো হচ্ছে না। সুতরাং এই দোষ ত্রুটি প্রত্যেকেরই আসছে, কিন্তু আমি যেটুকু বুঝি যে আমার এখতিয়ারের মধ্যে, আমার দায়িত্বের মধ্যে আমি যেন সেটা পালন করতে পারি। হ্যাঁ, যতদূর সম্ভব যেন আমরা সেটা বাঁচাতে পারি, যতটা পারি। তাতে আমার নিজের ক্ষতি, নিজের দুঃখ কষ্ট ঝামেলা হবে। এই যে আমি এত সাহিত্য চর্চা করলাম, বই পড়ার কত ইচ্ছে, গ্রামে পাইনি, গ্রামে, তারপরে শহরে যেতে হলো, সেখানেও হস্টেল নেই, লোকের বাড়িতে থেকে কত স্ট্রাগল করে, কিন্তু সেটা করতে গিয়েও তো কি হচ্ছে, আমি তো অনেক ত্যাগ করেছি, মেনে নিয়েছি, এইভাবে মেনে নিয়েই তো আমি নিজেকে গড়ে তুলেছি। সুতরাং ওই সংসারটাও যে 50 বছর করলাম, অনেক ত্যাগ করে, অনেক সহ্য করেই তো, নাহলে তো আমি, আমার যে সাহিত্য গুরু মহাশ্বেতা দেবীর কথা প্রসঙ্গ এলে বলবো, উনি তো সংসার ভেঙে দিলেন, 2 বার ভেঙেছেন, কিন্তু বাচ্চাটাকে মানুষ করেছেন, নবারুণকে মানুষ করে দিয়েই, বড় করে দিয়েই। এর মূল কারণ হচ্ছে উনি এত সমাজসেবা লেখার মানে পাগলামি না আমার যেটা আর কি আছে, কিন্তু আমি সব দিক বজায় রেখে চলেছি। চাকরিও ছাড়তে পারিনি, অধ্যাপনা চাকরি উনি ছেড়ে দিলেন, দিয়ে ব্যবসা ট্যাবসাও করতে শুরু করলেন, দিয়ে ছোটবেলা থেকে এই যে এটা মা বাবাকে সাহায্য করা এগুলো ছিল। যাই হোক, আমরা তো সেই সংসারও ত্যাগ করতে পারিনি, আর কর্মজীবনেও ফাঁকি দিতে পারিনি। আদর্শ আছে, নীতি আছে, মূল্যবোধ আছে। সুতরাং সব দিক আমাকে সামলে, সব দিক বজায় রেখে আমার ডিউটি আমার করার চেষ্টা করেছি। এবারে অন্যেরা কে কী ত্রুটি করছে, তাদের জন্য কি ব্যবস্থা কি আমাদের নেওয়া উচিত, রাষ্ট্র প্রশাসন সব কিছু, পরিবার, সেইগুলো, বা পাত্রী নির্বাচন বা আইন কানুন সব কিছু সেগুলো করতে হবে, করবে। কিন্তু আমার নিজের যে ডিউটি, এবং অন্যেরও আমাকে করতে হচ্ছে তো। আমার ছেলে মেয়েদের যখন আমি শেখাচ্ছি, তাদের আবার বড় করা, তাদের তো আমি কখনো বলছি না যে ছেলে মেয়ে তোমার মা বাবাকে পাঠিয়ে দেবে বৃদ্ধাশ্রমে। আমি যখন শিক্ষাদান করছি, তার মধ্যে আদর্শ দিয়ে আমাকে শেখাতে হচ্ছে, মহামানবদের, বড় বড় মানুষদের দৃষ্টান্ত সামনে তুলে ধরছি। এরকম তো অনেক মানুষের কাহিনী আছে আমাদের সব কিছুতেই, আমাদের বেদ বেদান্ত, পুরাণ, মহাভারত, রামায়ণ সবেতেই আছে। সেই শিক্ষা তো আমাদের সনাতন শিক্ষা ছেলে মেয়েদের দেয়া হয়। একলা পুরুষ কি আছে দাম, নারীকে ভক্তি কর পাবে সম্মান। একলা পুরুষ কি আছে দাম, নারীকে ভক্তি কর পাবে সম্মান। নারী পুরুষ বাঁধলে জুটি বাড়বে গতি, হবে বেগবান, হবে বেগবান। নারী পুরুষ বাঁধলে জুটি বাড়বে গতি, হবে বেগবান, হবে বেগবান। বিধাতা ভেদ রাখেনি, ছেদ করেনি, পুরুষ নারী করেছে সমান। বিধাতা ভেদ রাখেনি, ছেদ করেনি, পুরুষ নারী করেছে সমান। সেই তখনই তিনি, সেই তখনই, সেই তখনই তিনি, সেই তখনই নারী মনের আশা ঘুচায় হতাশা। নারী ভালোবাসা, নারী মনের আশা ঘুচায় হতাশা। নারী ভালোবাসা, নারী ভালোবাসা। নারী আমার মা, নারী কন্যা, নারী আমার বোন, নারী ভালোবাসা, নারী